হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকের এই এপিসোডটা বলতে পারো একটা স্পেশাল এপিসোড। আজকের 3টি ঘটনা আছে। 3টি ঘটনাই গ্রাম বাংলার ছাপ আছে। আর প্রথম ঘটনাটা শুনে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভয় পাবেই পাবে। আর যাদের ভয় লাগবে না তাদের কোনো কিছুতেই ভয় লাগবে না। তো আমি এটুকু বলতে পারি, তোমরা আজকে চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। আজকে তোমরা 3টি ঘটনার মধ্যে 3টি ঘটনাতেই তো ভয় পাবেই, কিন্তু প্রথম ঘটনাটা শুনে তোমাদের গা জাস্ট শিহরিত হবে। তো সিট বেল্ট বেঁধে নাও, এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি পূর্ব বর্ধমান থেকে সুমন বলছি, আর তোমার ভৌতিক কথা পরিবারের নতুন সদস্য। আশা করি তুমি ভালোই আছো। আজ আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা তোমাকে শোনাতে চাই। তবে ওর কথাতেই ওর পরিচয় গোপন করছি এবং ঘটনায় থাকা সমস্ত চরিত্রের নাম পরিবর্তন করছি। ঘটনাটা একটু বড় হতে চলেছে, তাই একটু গুছিয়ে নিয়ে ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রাখছি। দাদা, ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে একবার জানিয়ে দেওয়ারও অনুরোধ রাখলাম। তো আর বেশি কথা না বলে ওর কথা অনুযায়ী লিখতে শুরু করি। সময়টা ওই অক্টোবর-নভেম্বর মাস, শনিবার, কালী পুজোর রাত। আমাদের বাড়ি পূর্ব বর্ধমানের এক ছোট্ট একটা এলাকা শরৎপল্লীতে। প্রতি বছরের মতো এবারের পুজোটাও খুব আনন্দ সহকারে কাটছিল। আমি আর আমার কিছু বন্ধু অজয়, সৌরভ, শুভ, চন্দন আর সুজিত ঠিক করলাম যে আমরা লুকোচুরি খেলব। সবাই জানে লুকোচুরি খেলাতে একজনকে চোর হতে হয়, যে সকলকে খুঁজে বের করবে এবং বাকি সকলে লুকিয়ে থাকবে। চোর প্রথমে যাকে খুঁজে পাবে সেই পরবর্তী চোর হবে। গণনা করে কে চোর হবে তার সিদ্ধান্ত নিলাম। চোর হলাম আমি। বলে না, নিজের ভাগ্যের কথা কেউ জানে না। আর আজ ওই ভাগ্যেরই কারণে সেদিন আমার চোর হওয়ার কারণ এবং আমার সাথে ঘটে থাকা ওই দৃশ্য আজও আমার মনে ভয়াবহ এক অতীতের পরিদর্শক। আমি চোর হওয়ার পর যথারীতি কিছুটা দূরে গিয়ে চোখটা বন্ধ করে 1 থেকে 30 পর্যন্ত গুনতে থাকি। ওরা ততক্ষণে চারিদিকে মার্বেলের মতন ছড়িয়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ঘড়িতে রাত 8টা বাজবে। অমাবস্যার কালো ঘন রাত্রি, তবুও কালী পুজো বলে কথা, চারিদিকে নানান আলোয় আলোকিত এবং পাড়ার নানান মানুষের সমাগমে ভরে উঠেছিল চারিদিক। পুরোহিত মশাই সবেমাত্র পুজোর মণ্ডপে এসে উপস্থিত হয়েছেন। তবে চোখ খোলার পর আমার সাথে যা ঘটে তা আজও মনে করলে গা শিউরে ওঠে আমার। চোখ খোলার পর আমি যেন নিজেকে এক অদ্ভুত অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পাই। চারিদিক যেন নিস্তব্ধ। অতগুলো মানুষের চিৎকার যেন হঠাৎই থমকে যায়। ওদের অত তীব্র চিৎকার যেন আমার কান পর্যন্ত পৌঁছায় না। আমি অত কিছু না ভেবে ওদেরকে খুঁজতে লেগে পড়লাম। কিছুক্ষণ খোঁজার পর দেখি একজন যেন আমাকে দেখতে পেয়ে মণ্ডপের গা বেয়ে বাম দিকের গলি থেকে ছুটে চলে যেতে শুরু করলো। গলির সামনের অংশটা একটু অন্ধকারাচ্ছন্ন থাকায় ওটা সৌরভ না শুভ ঠিক চিনতে পারলাম না। তবে যে ছুটে পালালো সে সৌরভ বা শুভ, এই দুজনের মধ্যেই যে একজন সেটা ঠিকই বুঝতে পারলাম। সৌরভ সৌরভ করে আমিও ওর পেছনে ছুট দিলাম। দেখি ও গলি থেকে মাঠের মধ্যে নেমে গেল। ওকে খুঁজতে আমিও মাঠের মধ্যে নেমে গেলাম। মাঠে নেমে দেখলাম ওখানে কেউ নেই। আমাদের এই মাঠটা দৈর্ঘ্যে আর প্রস্থে মোটামুটি 500 মিটার হবে। মাঠের চারিদিকটা বড় পাঁচিল দিয়ে ঘেরা, তবে পাঁচিলের আশেপাশে বড় ছোট কিছু গাছ রয়েছে। পাঁচিলের চারিদিকে 2টো করে মোট 8টা গেট রয়েছে। মাঠের পূর্ব দিকে হাইওয়ে, সেখান দিয়ে ঘন ঘন গাড়ি ছুটে যায়। স্কুল ছুটির পর আমাদের সারা দিনটা এই মাঠের মধ্যেই খেলাধুলোয় কেটে যেত। তবে সেই রাত্রে ওই মাঠের প্রকৃতির এক আলাদাই দৃশ্য ছিল। আমার আগমনে প্রকৃতি যেন থমকে গেছে। শীতের ওই ঘন কালো রাতে যেন গাছপালা সব নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আমি তবুও খেলার উদ্দেশ্যে
বন্ধুকে মাঠের মধ্যেই খুঁজতে লেগে পড়লাম। কিছুক্ষণ খুঁজতেই দূরে একটা গাছের নড়াচড়া দেখে এবং পাতার খসখস আওয়াজ শুনে বুঝতে পারলাম ও ওখানেই আছে। তৎক্ষণাৎ তোকে দেখতে পেয়েছি বলে আমি ওই গাছের দিকে ছুটে যাই। ওই গাছের কাছে পৌঁছে দেখি ওখানে কেউ নেই। সাধারণত হতাশ হয়ে আমি মাঠ থেকে ওই গলির পথে রওনা দেব। তৎক্ষণাৎ একটা তীব্র হাওয়াতে আমার শরীর শিউরে ওঠে। মনে হলো কেউ যেন আমার দিকে তীব্র নজরে তাকিয়ে আছে, যেন আমার আগমন তার অপছন্দের কারণ ছিল। আমি দ্রুত গতিতে ছুটতে শুরু করি ওই গলির দিকে। কিছুক্ষণ বাদেই মাঠ পার হয়ে গলি থেকে মণ্ডপের কাছে উপস্থিত হয়ে এক জোরালো নিঃশ্বাস ফেলি। সাধারণত তখন প্রায় 20-25 মিনিট পার হয়ে গেছে। তাদেরকে খোঁজা আমার পক্ষে তখনও সম্ভব হয়ে ওঠেনি। আমি মণ্ডপের পাশে থাকা একটি ট্যাপ কল থেকে ঢকঢক করে কয়েক ঢোক জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর মুখ মুছতে মুছতে বললাম, কোথায় যে গেছে ওরা, কেউই তো আমার দৃষ্টিতে আসছে না। এক নজরে মণ্ডপের ভেতরে একবার দেখে নিলাম। পণ্ডিত মশাই তার পুজো যথারীতি শুরু করে দিয়েছেন। তবে আমিও কম না, এক একটাকে খুঁজে বার করবই। এই বলে আমি এগোলাম মণ্ডপের ডান দিকে। সেখানে কয়েক ঘর পার করলেই একটা ছোট্ট নদী, যার নাম বাঁকা নদী, সেটা সোজা বেয়ে চলে গেছে। আর আমরা সবাই ওখানেই লুকোতে পছন্দ করতাম। এই ভেবে আমি বাঁকা নদীর পথে এগোলাম। বাঁকার সামনে এসে পৌঁছতেই আমি রাস্তা দিয়ে বাঁকার চারধারগুলো দেখতে শুরু করলাম। চারিদিকটা একটু বেশি অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে প্রায় কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হয় না। আর একটু ভালো করে তাকাতেই চোখে পড়ল একটা ছেলে জলের পাড় থেকে হালকা একটু কুঁজো হয়ে জলের ছপছপ আওয়াজ করে একটি গাছের তলায় আশ্রয় নিল। ছেলেটির পরনে ছিল একটা সাদা কালারের বস্ত্র। বস্ত্র দেখে চিনতে পারলাম এটা চন্দন ছাড়া আর কেউ না, কারণ আমার বন্ধুদের মধ্যে শুধু চন্দনই ছিল, যে পরনে সাদা রঙের একটি জামা এবং কালো কালারের একটি প্যান্ট পরেছিল, সাথে তার এবারের পুজোর নতুন জুতা। কিন্তু দেখে অবাক হলাম যে চন্দন তার নতুন জুতোটা জলের মধ্যে ভিজিয়ে ফেলল, আর এত রাতে চন্দন এখানে একা লুকিয়ে থাকবে? এ তো হতে পারে না, মনে হয় এখানে আরও কয়েকজন আছে। এই ভেবে আমি দ্রুত গতিতে রাস্তা থেকে সিঁড়ি বেয়ে জলের দিকে এগোতে লাগলাম। সাথে সাথে খুব আনন্দ সহকারে বলে উঠলাম, চন্দন, চন্দন তুই আউট, চন্দন! কিন্তু তখনও ওই সাদা বস্ত্র পরিহিত ছায়ামূর্তিটি এখনও ওই গাছের তলায় চুপটি করে বসে আছে। আমি বলে উঠলাম, এই চন্দন, ওঠ! এই বলে গাছের তলায় দেখতেই চোখে পড়ল একটা সাদা বস্তা, গাছের একটা কাঁটার সাথে আটকে ওখানেই ঝুলে রয়েছে। তাহলে যদি এটা বস্তাই হয়, তাহলে জলের ছপছপ আওয়াজটা কী করে হলো? আমি অন্তত ভয়ে শিউরে উঠলাম। দ্রুত গতিতে আবার ছুট দিলাম সিঁড়ি বেয়ে রাস্তার দিকে। মণ্ডপে পৌঁছতেই দেখলাম পুরোহিত মশাই তার পুজো ক্রমাগত চালিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গেই সকলে কাসর ঘণ্টা বাজাতে শুরু করলেন। অতএব পুজো শেষ হতে হয়তো আর বেশি দেরি নেই। রাত যথারীতি 8:20 ছাড়িয়ে 9টা বেজেছে। মণ্ডপের কয়েকজনকে ওদের সম্বন্ধে জিজ্ঞেস করলে সবার উত্তর নাই এসেছিল। এখনও আমার ওদের কথাগুলো কানে ভাসছিল। ওরা বলছিল যে, না তো বাবা, আমি তো ওদের মধ্যে কাউকে দেখতে পাইনি। এতক্ষণ ছোটাছুটির ফলে একটু হাঁপিয়ে পড়েছিলাম, তাই আমি মণ্ডপের পাশে রাখা একটি চেয়ারের ওপর ধপ করে বসে পড়লাম। তৎপর আমার মনে হতে লাগলো, তাহলে জলের ছপছপ আওয়াজটা কিসের হচ্ছিল, আর ওই মাঠের গাছটি হঠাৎ করে নড়ে ওঠার কারণ কি? এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল ভাঙল অজয়ের আওয়াজে। অজয় যেন আমাকে দূর থেকে ওই গলির ভেতর থেকে ডাকছে আর বলছে, কিরে, হেরে গেলি না কিরে? আমরা সবাই এখানে আছি, আয় আয়। আবার কিছুক্ষণ পর সুজিতের আওয়াজও শুনতে পেলাম। ও যেন চিৎকার সহকারে হেসে যাচ্ছে আর হাসতে হাসতে বলছে, হেই, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, ও এক্ষুনি আসবে, আরে লুকিয়ে পড় না।
অতএব আমি আগ্রহী হয়ে আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে বসি, আর যার কারণে আমার জীবনে ঘটে থাকে এক ভয়ঙ্কর ভৌতিক কর্মকাণ্ড। আমি চেয়ার ছেড়ে উঠে প্রবেশ করি ওই গলির মধ্যে থেকে ওদের খুঁজতে খুঁজতে আবার নেমে পড়ি সেই মাঠে। আমি যেন আমার জ্ঞান আস্তে আস্তে অন্য কারো কবলে পড়ে যাই। দূর থেকে পুরোহিত মশাইয়ের কাসর ঘণ্টার আওয়াজও এখনও কানে আসছে। কিন্তু এ কি, আমার হাত পা শরীর আর আমার বশে নেই। আমি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছি, যেন আমার হাত পা কোনো অদৃশ্য শক্তি দ্বারা শক্ত করে ধরে রেখেছে। আমি চিৎকার করতে চাইলে আমার কণ্ঠে কোনো আওয়াজই ভেসে ওঠে না, কেউ যেন আমার মুখটাকে চেপে ধরে আছে। হঠাৎ কানে ভেসে উঠল একটা কর্কশ জাতীয় গলার হাসির শব্দ। সেই হাসি সময়ের সাথে সাথে আরও তীব্র এবং ভয়ঙ্কর হতে লাগলো। কিছুক্ষণ পর আমার চোখ যায় মাঠের পাঁচিলের ডান দিকের একটু অংশে। তা দেখে আমার ভীত কাতর চোখ আরও বড় বড় হয়ে ওঠে। দেখি পাঁচিলের ওপর থেকে একটি অদ্ভুত প্রাণী 4 হাত পা বেয়ে পাঁচিলের গা বরাবর নেমে আসছে। তার পরনে ছিল কুৎসিত সাদা বস্ত্র, মুখটা তার ঘন কালো চুলে ঢাকা। সে আস্তে আস্তে 4 হাত পায়ে উঠে হালকা কুঁজো হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চোখটা বন্ধ করে ফেলি। তৎক্ষণাৎ ও আমার কাছে এসে উপস্থিত হয়। আবার হাসতে হাসতে আমাকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, চোখটা খোল। প্রথমে আমি আরও জোরে জোরে চোখটা বন্ধ করে ফেলি। তারপর ওর আরও একবার বলাতে চোখটা আস্তে আস্তে খুলতে শুরু করি। দেখি হঠাৎ একটা দমকা হাওয়া এসে তার মুখ থেকে রুক্ষ চুলগুলো সরিয়ে ফেলে। তার মুখটা ছিল বিকৃত, গালের চারপাশে থাকা মাংসপিণ্ড যেন একেবারে খুলে পড়ছে। চোখ দুটি যেন রক্তবর্ণের লাল হয়ে আছে, আর আমার দিকে ঘৃণা সহকারে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে। চোখের দুপাশে দুটি তীব্র দাঁত। তার নিঃশ্বাসের একটি গরম হাওয়া বারবার আমাকে স্পর্শ করে যাচ্ছে। তৎক্ষণাৎ আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি আবারও শুনতে পেলাম তার সেই ভয়ঙ্কর হাসি। সে যেন হাসতে হাসতে আমার কানের কাছে তার সেই কর্কশ গলায় বলে ওঠে, কিরে, খেলবি না? লুকোচুরি খেলবি না? ধাপ্পা। আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলে দেখি আমি ঘরের খাটে শুয়ে রয়েছি। জানলা দিয়ে সূর্যের মৃদু রশ্মি ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার জ্ঞান ফেরা দেখে সকলে আমার কাছে ছুটে আসে। কিছুক্ষণ বাদে আমার বন্ধুরাও আমার সম্মুখে এসে উপস্থিত হয়। একটু নিজেকে খাটের উপর চাপ দিয়ে উঠে বসে পড়লাম। নিজেকে তখনও ক্লান্ত মনে হয়েছিল। গলাটা শুকিয়ে থাকায় মায়ের কাছে জল চাইলাম। মা সঙ্গে সঙ্গেই আমাকে 1 গ্লাস জল এনে দিল। আমি গ্লাসটা 2 হাত দিয়ে ধরে এক চুমুক দিয়ে একটু জল খেয়ে নিলাম। পাশ থেকে শুভ আমায় বলে, কাল 9:30 নাগাদ যখন তোকে আমরা কেউ দেখতে পাই না, তখন আমরা তোকে খুঁজতে শুরু করি। আমরা তোকে গলির মধ্যে অজ্ঞান অবস্থায় পাই, তোকে তুলে নিয়ে তোদের ঘরের মধ্যে নিয়ে আসি। মা বলে ওঠে, আমি সারা রাত নাকি ভুলভাল বকছিলাম। সবাই আমার কাছে জানতে চাই আমার কালকের এই অবস্থা কী কারণে হয়েছিল। আমি মাথা নাড়িয়ে উত্তর দিই। আমার সাথে কি হয়েছিল। তবে আমি জানি সেদিন অমাবস্যার ওই রাত্রে আমার সাথে কি ঘটেছিল। সেদিন আমার ওপর এক অদ্ভুত কালরাত্রি নেমে এসেছিল। তা আজও অনেকের কাছে অজানা। আজ ওই ঘটনা 15 বছর হয়ে গেছে, পার করে এসেছি। তবে এখনও ওই গলির মধ্যে থেকে মাঠটাকে দেখলে গাটা ছমছম করে ওঠে। এছাড়া দাদা, আমার কাছে আরও কিছু ঘটনা রয়েছে। এই ঘটনাটা তোমার কণ্ঠে পড়ে শোনালে উৎসাহিত হয়ে সেগুলো আমাদের ভৌতিক কথা পরিবারকে লিখে পাঠাবো। ধন্যবাদ। বন্ধুরা, বহুদিন পর এমন একটা ঘটনা আমি পেলাম যেটা পাঠ করতে গিয়েও আমার ভয় লাগছিল। আর তার সঙ্গে ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, এতটাই ডেঞ্জারাস যে সত্যি বলতে এরকম ঘটনা তোমরা হয়তো বহুদিন পর শুনলে, তাই না? আমার তো মনে হয় তাই শুনেছ। যাই হোক, আর কথা বাড়াবো না। তোমাদের ঘটনাটা শুনে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি
আবারও একটা নির্জন জায়গার ঘটনা। আদাব দাদা, আমার নাম সাদমান সাকিব। আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে বলছি। কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমার আজীবন মনে থাকবে। আশা করি আপনি এবং ভৌতিক কথা পরিবারের সকলে ভালো আছেন। ঘটনাটা হালকা ডেঞ্জারাস বলতে পারেন, কিন্তু এটা আমার আজীবন মনে থাকবে। ওই রাতের কথা আমি কোনোদিনও ভুলবো না। তাহলে আমি শুরু করছি। ঘটনাটা আমার সাথে আমার দাদির বাড়িতে ঘটেছে। আমি অনেক ভালো ফুটবল খেলি। সেদিন ছিল বৃষ্টির সময়। বিকেলবেলা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই আমরা খেলা করছিলাম। আমি আগে একটু মাঠটার বিবরণটা দিয়ে দিই। আমাদের ওখানে কোনো ফুটবল খেলার মাঠ সেভাবে ছিল না। জায়গাটার আগে একটা কবরস্থান ছিল, তারপর ঘন জঙ্গল, তারপর থেকে অল্প কয়েক সেকেন্ডের পথ, একটা ফাঁকা জায়গা, চারিদিকে বড় বড় আম গাছ এবং জঙ্গলে পরিপূর্ণ। ওখানেই আমরা খেলা করতাম। আমার দাদির বাড়ি ওইখান থেকে হেঁটে গেলে 3 মিনিটের পথ, তাই কাছাকাছি একটা ফাঁকা জায়গা পেয়ে আমরা ওখানে খেলা করতাম। আর হ্যাঁ, সামনে একটা বড় বাঁশঝাড়ও ছিল। তো সেদিন বিকেলে অনেক বৃষ্টি ও আকাশ অন্ধকার ছিল। আমি এবং আমার কয়েক ভাইপো, মামুন, পারভেজ, প্রান্ত, হৃদয়, এদের নাম বললাম কারণ আপনার মুখে তাদের নামটা শুনলে তারা অনেক খুশি হবে। তো যাই হোক, আমরা খেলা করছিলাম। মোট 7 জন ছিলাম আমরা। আগেই বলেছি, আকাশ ছিল অন্ধকার, আবার চারপাশে জঙ্গল, সঙ্গে কবরস্থান। মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আমরা বাড়ি ফিরছি। তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের কাছে আসতেই আমার গাটা কেমন ছমছম করে উঠল। গাটা ভারী হয়ে উঠল আমার, এবং মনে হলো কানের পাশ দিয়ে একটা গরম বাতাস বয়ে গেল। হঠাৎ কবরস্থানের কাছে আসতেই দেখি ঝোপের ভেতরে কালো একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। দাদা, আমি স্পষ্ট দেখেছিলাম। দেখেই ভয়ে দৌড় দিয়েছি সবাই, কিন্তু আমার দৌড়ানো দেখে সবাই দৌড়ে চলে এসেছে। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। তো সেখান থেকে এসে ওই রাতে আমি শুয়ে আছি। সবাই ঘুমিয়ে পড়েছে। গ্রামের বাড়ি, হয়তো বুঝতেই পারছো ব্যাপারটা কেমন হবে, তবু একটু বিবরণটা দিয়ে দিচ্ছি। ঘটনাটা 2022 সালের। তখনও পাকা বাড়িতে সেরকম ভালো দরজা ছিল না, শুধুমাত্র বাঁশের বেড়া। আর যেসব ঘরে মানুষ থাকে সে সকল ঘরের দরজা স্টিলের। সামনে গরুর গোয়াল, পাশে গোসলখানা এবং নারকেলের বড় বড় গাছ। তো বাথরুম যাওয়ার জন্য মাঝরাতে আমি ঘুম থেকে উঠি, টর্চ লাইট নিয়ে কলপাড়ে যাই। আগেই বলেছি, পাশে ছিল নারকেলের গাছ। হঠাৎ আমার চোখ যায় নারকেল গাছের মাথার ওপর। আমি যা দেখি তা দেখার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। দেখি একটা মূর্তি সাদা কাপড় পরে গাছের ওপর বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখগুলো জলজল করছে এমন মনে হচ্ছিল আমার। হঠাৎ দেখি সেটা নিচে নেমে আসছে আস্তে আস্তে। আমি ভয়ে ওখানে জ্ঞান হারাই। কিছুক্ষণ পর আবার চাচা উঠেছিল। তিনি আমাকে ধরাধরি করে নিয়ে যান। সকালে মসজিদে নিয়ে গেলে হুজুর বলেন আমাকে নাকি জিনে আছর করেছে। সেদিন দুপুরবেলা আমাদের ছাগল ওই বাঁশঝাড়ের দিকে চলে যায়। আমি বাইরে বসেছিলাম। আমি সেটাকে আনতে যাই। দাদা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ছাগলটাকে নিয়ে যখন ফিরব আমার মনে হচ্ছে কেউ আমার হাতটা টেনে ধরে আছে, এবং কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, আমি তোকে কোনোদিনও ছাড়ব না, আজ নাগালে পেয়েছি। কিন্তু তখন আমাদের গ্রামের একজন মাঠে কাজ করে ওই রাস্তা দিয়ে ফিরছিল। হয়তো আমার কপাল ওই কারণেই ভালো ছিল। তখন দেখি আমি ওই জায়গা থেকে নড়তে পারছি না। আমি দ্রুত ছাগলটাকে নিয়ে বাড়ির দিকে দৌড়ে আসি। এসেই বাড়ির সকলকে আমার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলি। কিন্তু তখনও ঘটনাটা শেষ হয়ে যায়নি। সেদিন রাত্রে খাওয়ার পরে আমি যখন ঘুমিয়েছিলাম, মাঝরাতে মনে হলো আমার গলাটা কেউ টিপে ধরেছে। আমি যখন চোখ খুললাম, দাদা, সে কি বিভৎস দৃশ্য! আমি দেখি একটা অবয়ব আমার পাশে বসে আছে। চোখগুলো বড় বড়, মুখ দেখা যাচ্ছিল না, এবং ওখান থেকে বিশ্রী রকম দুর্গন্ধ বেরোচ্ছিল। হঠাৎ দেখি সে আমার গলাটা চিপে ধরেছে। আমার গঙ্গানি শুনে পাশের ঘর থেকে বাড়ির সকলে ছুটে এলো।
এসে সব ঘটনা শুনে আমাকে পরের দিনই একজন ভালো হুজুরের কাছে নিয়ে গেল। তিনি জিনটাকে হাজির করলেন এবং সেটাকে বোতলবন্দি করলেন। আমাকে বললেন, সেদিন খেলা করে আসার সময় তুমি একটা গাছের নিচে টয়লেট করেছিলে, সেখান থেকেই সমস্যা। দাদা, আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমি আসার পথে বাঁশঝাড়ের মধ্যে থাকা একটা গাছের নিচে টয়লেট করেছিলাম। এটারই হয়তো মাসুল আমাকে এত দিন ধরে দিতে হয়েছে। বর্তমানে আমি ভালো আছি, পরবর্তীতে আমার আর সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ভালোবাসা নিও, ভালো থাকুক সকলে। আমার এই ঘটনাটা এই পরিবারে প্রকাশিত হলে অনেক খুশি হব তোমার জাদু কণ্ঠে শুনে। কোনো ভুল হলে সংশোধন করে নিও। তো বন্ধুরা, এই ছিল দুটো ব্যাক টু ব্যাক ডেঞ্জারাস ঘটনা। এরপরেও তোমরা যে ঘটনাটা শুনবে সেটাও খুব ডেঞ্জারাস একটা ঘটনা। আশা করছি সেই ঘটনাটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। তো আর কথা বাড়াবো না। তোমরাও যদি এরকম ঘটনা আমাদের এই পরিবারের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের পুরো টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। আর একটা কথা, এখানে সবার ঘটনাই শোনানো হয়। আর হ্যাঁ, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, এই ঘটনায় তোমরা যেমনটা শুনলে, একটা নারকেল গাছ থেকে একটা কিছু নেমে আসছিল, তারপরে তার সাথে সে অজ্ঞান হয়ে গেল। তারপরে তার সাথে কি হয়েছিল, জিনে আছর করেছিল, আরও অনেক কিছু। তো যেখানে সেখানে প্রস্রাব করা একদমই উচিত না। তোমরা অবশ্যই সেটা একটু দেখে শুনে করবে, যাতে তোমরা এরকম বিপদে না পড়ো। যাই হোক, চলো এবার আমরা শুরু করছি পরের জমজমাট ঘটনা। হ্যালো দাদা, আমি রিজু বলছি। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করব। দাদা, তুমি অবশ্যই আমাদের সেটা ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। আমি ভৌতিক কথা পরিবারে অনেক দিন ধরেই আছি, তোমার বলা ঘটনাগুলো শুনি। তবে আজ আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটা আশা করছি সবার খুব ভালো লাগবে। আর অবশ্যই দাদা, আমার নামটা একবার হ্যালো রিজু করে বলো। তো দাদা, ঘটনাটা ঘটেছিল আমার সাথে মোটামুটি 2012 সালে। আমার বাড়িটা বগুলা থেকে 15 কিলোমিটার দূরে। ব্যক্তিগত কারণে আমি পুরো জায়গার ডিটেলস দিচ্ছি না, কারণ এখানে আমি এখনও থাকি। তো দাদা, ঘটনাটা হচ্ছে, আমাদের গ্রামে তখন সবার বাড়িতে টিভি ছিল না, তাই আমি বই দেখার জন্য আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বন্ধুর বাড়িতে যেতাম। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে 10 মিনিট হেঁটে যেতে হয়। তো আমি ওখানে পড়া শেষ করে প্রতিদিনই টিভি দেখতে যেতাম। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু তেমন ভীতু না, আমি একটু সাহসী, তাই আমি রোজই যেতাম ওখানে। সাহসী কেন বলছি তার কারণটা তোমরা এখনই বুঝতে পারবে। আমাকে বাড়ি থেকে বারণ করতো, কিন্তু তবুও আমি যেতাম। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকতাম ওখানে। বাড়িতে বাবা, মা, ঠাকুমা, কাকা, কাকি, ভাই সবাই আছে। যাই হোক, তো আমার সেই বন্ধুর বাড়ি যেতে বাঁশবাগান পড়ে। আর যেদিনকার ঘটনা সেদিন ছিল অমাবস্যা। আমি প্রতিদিনই যখন বাঁশবাগানটার ওখানে আসতাম তখনই ওখান থেকে খুব জোরে দৌড়াতাম, কারণ শুনেছি ওখানে অনেকেই নাকি কোনো একটা মহিলাকে বাঁশ গাছে ঝুলতে দেখেছে। আমি ওদের কথা তো গুরুত্ব দিতাম না। আমি যথারীতি বাঁশবাগান দিয়ে যাচ্ছি। আমি হাতে করে একটা টর্চ নিয়ে যেতাম, কিন্তু সেদিন আমি টর্চটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম কোনো একটা কারণে। অগত্যা অন্ধকারেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। 2 মিনিটের বাঁশবাগানের পথ, মাঝখান দিয়ে যেতে হয়। হুট করে দাদা আমার মনে হলো আমার পেছনে কে যেন আসছে। আমি একবার পুরো ঘুরে দেখলাম, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। তারপর আমি মনের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করলাম। আবার সেই আওয়াজটা শুরু হলো। অমাবস্যার রাত, বাঁশবাগানে কিছুই দেখা যাচ্ছিল না। এবার আবার একটু ভয় লাগতে শুরু করেছিল। আমি বাঁশবাগানের পুরো মাঝখানে ছিলাম। আমি এবার ভাবছি যে বন্ধুর বাড়ি যাব না, পেছন ঘুরে আমাদের বাড়িতে আসব। তো আমি বন্ধুর বাড়ির দিকে যেতে শুরু করলাম, যে পেছনে আর আসবো না। হট করে দাদা আমার ঠাকুমার গলা করে আমাকে কেউ ডাক দিল পেছন থেকে। আমি আমার ঠাকুমার মুখেই শুনেছিলাম যে পেছন থেকে যদি এমন সময় কেউ ডাক দেয় তাহলে শুনতে নেই। তবুও
আমি পেছনের দিকে পুরো বডি ঘুরিয়ে দাঁড় হলাম। আর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ঠাকুমা বাঁশ গাছে ঝুলছে সাদা শাড়ি পরে, আর ঠাকুমার দাঁত বিশাল বড় বড়, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখার পরে দাদা আমি পুরো হকচকিয়ে গেছি। তখন আমি বন্ধুর বাড়ির দিকে প্রাণপণে দৌড় লাগালাম আর হনুমান চালিসা পড়তে লাগলাম। তখন আমি শুনতে পেলাম একটা কথা ওই বাঁশবাগান থেকে আসছে, যে আজকে তুই হয়তো বেঁচে গেলি, তুই এখান দিয়ে তো ফিরবি, তখন আর তোকে ছাড়বো না, তোকে মেরেই ছাড়বো। এই ঘটনার পরে দাদা আমি বন্ধুর বাড়িতে গিয়ে লুটিয়ে পড়ি। এদিকে আমার ওই বন্ধুর মা আমাকে তুলে জল ফল দিয়ে একটু ঠিক করে। তারপর আমি সব ঘটনা ওনাদেরকে খুলে বলি। সব শুনে উনি আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে যান। দাদা আমার পুরো 1 মাস জ্বর ছিল, বিছানা থেকে আমি উঠতে পারিনি। তারপর আমাকে একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বললেন ও বাচ্চাদের উপর বেশি টানে, আর সেদিন আমার ভাগ্যের জোরে আর আমার গলায় একটা মাদুলি ছিল বলে আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে দাদা আমি বাঁশবাগানের দিকে আর কোনো দিনও যাই না, আর আমার ওই বন্ধুর বাড়িও আমি কোনোদিনও টিভি দেখতে যাইনি। এই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। তুমি তোমার মতো করে পড়ে শুনিও। জানি দাদা আমি গুছিয়ে লিখতে পারিনি, তবুও বলছি পরিবারে অবশ্যই পড়ে শুনিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একবার হ্যালো রিজু বলো। দাদা অপেক্ষায় রইলাম। হ্যালো রিজু। বন্ধুরা এই ছিল তিনটি ঘটনা। 3টি ঘটনায় আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর একটা কথা, তোমরা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। এখনও যারা এই পরিবারকে শেয়ার করছো না তারা কিন্তু ভুল করছো। তোমরা তোমাদের পরিচিত মানুষদেরকে বঞ্চিত করছো। যাই হোক অবশ্যই তোমরা শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে হাই। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভাই তোমার ঘটনাগুলো শুনতে যেমন ভয় লাগে তেমন আনন্দ লাগে, আর আজকের ঘটনাগুলো ফার্স্ট ক্লাস ছিল। থ্যাংক ইউ সো মাচ সোমাদি। থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রানা রয়, ডিজে ব্লগার অনিশ, লিখেছে দাদা তোমার কণ্ঠে ভৌতিক কথা অসাধারণ লাগে, আমি আর আমার মা রাতে ঘুমানোর আগে শুনি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, লাভ রিয়াক্ট দিয়েছে। গীতা গোস্বামী লিখেছে ভাই এতক্ষণ অপেক্ষা করছিলাম, এপিসোড শুনছি। একদম থ্যাংক ইউ সো মাচ। ইউজার রাজা লিখেছে ভীষণ ভয় লাগলো ঘটনাগুলো শুনে। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ নস্কর, লিখেছে কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে দীপ বাগচি, শ্রীমন্ত মল্লিক, এসকে বশির, তিশা চ্যাটার্জি, সৌমিলি মণ্ডল, কবিতা চৌধুরী, বাংলা কার্টুন, রেখা পাসমান, SSRK অফিসিয়াল, গৌতম বেরা, সমীর প্রামাণিক, গুঞ্জন, রাহুল, শোভাশিস ঘরামি। লিখেছে অমিতদা অনেকদিন পর কমেন্ট করলাম, গল্পগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে ইসমাইল, বাদশা গেমিং, দীপিকা দে, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো দীপিকা। তারপরে কমেন্ট করেছে কবিতা চৌধুরী, লিখেছে আমার তোমার ভয়েসটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক্ট দিয়েছে। ইউজার লিখেছে ভাই আমি পম্পা মহন্ত, আমার নামটা একবার বলো। হ্যালো পম্পা দি। তারপরে কমেন্ট করেছে দীপ পাল, বাদশা গেমিং, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো বাদশা। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, মধুমিতা সিং, অভিজিৎ মধু, অক্ষয় অধিকারী, রোহিত রয়, মনিকা ত্রিপুরা, রঞ্জিত দাস, মনীষা শেট্টি, দেব পাসমান, কৃষ্ণা ছেত্রী, লিখেছে একবার হাই করে বলতে। হ্যালো কৃষ্ণা। তারপরে কমেন্ট করেছে নেপাল মণ্ডল, বিদিশা ঘোষ, লিখেছে অমিত কেমন আছো? আমি পুরী বেড়াতে গেছিলাম, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গো। ও কবে গেছিলে? তারপরে কমেন্ট করেছে সুজিত মণ্ডল, বাদশা গেমিং, প্রিয়া বিশ্বাস, লিখেছে একবার হাই করে বলতে। হাই প্রিয়া। তারপরে কমেন্ট করেছে আকাশ ব্লগ, অভি স্টুডিও, বাপন কুমার, সংঘমিত্র রয়, স্বপ্না বাজাল, শতরূপা, দীপেন বাগ, বিপ্লব দাস। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, অমিতা ঠাকুর, বিজয় সরকার, অনন্যা সরকার, প্রতনু ব্যানার্জি, দেবাশিস বাগচি, পূজা রয়, পাপিয়া দে, দেবরাজ ভট্টাচার্য, ডলি, লিখেছে একবার হাই করে বলতে। হাই ডলি।
এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানে শেষ করছি। তোমরা তোমাদের পরিবারের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূর পৌঁছে যেতে পারে। তো আজকের মতন এখানে শেষ করছি। গুড নাইট।